তারেক রহমানের বন্ধু বান্ধবদের মধ্যে মনে হচ্ছে যে আবার একটা খেচাখেচি শুরু হয়ে গেছে, কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, টানাটানি শুরু হয়ে গেছে। আমি নিবু না তুই নিবু, তুই প্রিয় না আমি প্রিয়, এরকম একটা ভাব দেখা যাচ্ছে। এই প্রশ্নটা কেন উঠলো? এই প্রশ্নটা উঠলো সম্প্রতি চ্যানেল ওয়ানে গত পরশুদিন একটা রিপোর্ট হয়েছে এবং সেখানে মীর শাহে আলমের বিরুদ্ধে তার দুর্নীতি বা তিনি যে ব্যবসা বাণিজ্য করছেন সরকারের সাথে চমৎকার ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে। যে চ্যানেলটি এটা করেছেন সেটার মালিক হচ্ছেন গিয়াসউদ্দিন আল মামুন, তারেক রহমানের সেই বহুল আলোচিত বন্ধু, যার নামে দুর্নামে এর আগের বার যখন 111-এর পূর্ববর্তী বিএনপি জামাত জোট সরকার ছিল তখন টিকা যেত না। সেই গিয়াসউদ্দিন আল মামুনের টেলিভিশনে যখন বর্তমানে আলোচিত মীর শাহে আলমের নামে রিপোর্ট হয় তখন মনে হয় যে এটাকে শুধুমাত্র ইনভেস্টিগেশন জার্নালিজম হিসাবে দেখার সুযোগ নাই, যদিও রিপোর্টটা খুব চমৎকার এবং আমি চ্যানেল ওয়ান কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। একটা ভালো রিপোর্ট তারা করেছেন, কিন্তু এটাকে খুব সাদামাটাভাবে রিপোর্ট হিসাবে দেখার সুযোগ নাই। শুনেন, আমি আপনি সকলেই জানি বাংলাদেশের মিডিয়া, অধিকাংশ না বলি কিন্তু বাংলাদেশের মিডিয়ার একটা অংশ, বড় অংশ মালিকের পক্ষে করে থাকে। কি করে থাকে আপনারা বুঝতেছেন। চ্যানেল ওয়ানের এই রিপোর্টটা তাই হতে পারে, কারণ হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন এবং বর্তমানের বন্ধু মীর শাহে আলম, যিনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন আমি তারেক রহমানের বন্ধু না, কিন্তু ঢাকা শহরে কান পাতলা আমরা জানি যে সকলেই বলে থাকেন মীর শাহে আলম হচ্ছেন তারেক রহমানের বিশেষ খাস পেয়ারের লোক। সেই খাস পেয়ারের লোক প্রতিমন্ত্রী হওয়ার পরও সরকারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। 3টা মন্ত্রণালয়ের সাথে উনি কাজ করছেন, বাকি 2টা মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার নিয়েছেন এবং তার নিজের মন্ত্রণালয় থেকেও তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি, মানে যেটার মালিক হচ্ছেন তার স্ত্রী এবং তার সন্তানরা এখন অফিসিয়ালি, আর সেখান থেকেও বেশ কাজকর্ম নিচ্ছেন। খুব মজার বিষয় হচ্ছে এর একটা বড় অংশ টেন্ডার উনি একলা সাবমিট করেন, কারণ উনি এমন জিনিস সরকারকে দেন যেটা বাংলাদেশের আর কেউ দিতে পারেন না, উনি নিজেই দিয়ে থাকেন। বাংলাদেশের মতো একটা ঘনবসতি পূর্ণ দেশে আর কোনো ঠিকাদার পাওয়া যায় না, সাপ্লায়ার পাওয়া যায় না, উনি একা দিয়ে থাকেন। এরকম বরকতময় মীর শাহে আলম। একটু পিছনে ফিরে যাই, 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পরেই বেশ আলোচনা হচ্ছিল আশা প্রত্যাশার বাংলাদেশ। সেখানে আমাদের বিখ্যাত কার্টুনিস্ট মেহেদী হক উনি একটা কার্টুন এঁকেছিলেন, জাপানিজ হরর মুভি দ্য রিং এর স্ক্রিনের মতো করে একটা আইডিয়া করে উনি দিয়েছিলেন যে টেলিভিশনের পর্দা ছিঁড়ে তারেক রহমান বেরিয়ে আসছেন, মানে হচ্ছে যে এই মাল আইলো, গর্ত থেকে বেরিয়ে আসলো আবার ফিরে আসলো, এইরকমটা ভাব দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় আমরা দেখলাম যে তারেক রহমান সেটা দিয়ে মোটেও রাগ না করে বরঞ্চ ফেসবুকে তার পেজ থেকে এইটাকে আবার উনি নিজে শেয়ার করেছিলেন। শেয়ার করে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে তা পলিটিক্যাল কার্টুন হওয়া উচিত, শিশির ভট্টাচার্য আগে আঁকতেন, সুন্দর কথা বলেছেন। তারেক রহমান যে এটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন সেটা আবার আমরা সকলে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কারণ আমাদের অনেকের মনে হয়েছিল যে যাক, লোকটা বোধহয় এখন বেশ একটা ডেমোক্রেটিক জায়গায় আসতে যাচ্ছেন, প্র্যাকটিসে আসতে যাচ্ছেন। আগে যৌবনকালে তিনি যে ভুল ত্রুটিগুলো করেছিলেন সেই ভুল ত্রুটিগুলার উপলব্ধি হয়েছে, ভবিষ্যতে হয়তো তিনি সেটা করবেন না। বয়স হয়েছে, দীর্ঘদিন বিদেশে নির্বাসনে ছিলেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক উথাল পাতালের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, হয়তো এখন তার এই উপলব্ধিটা হয়েছে যে এখন না ভালোভাবে চলতে হবে। কিন্তু এই মীর শাহে আলম সাহেবের কারবার দেখে আমাদেরকে মনে হচ্ছে যে আশায় গুড়ে বালি, একটা কথা আছে না, এখন গুড়ে শুধু বালি না, গুড়ে বালি, গুড়ে কাদা, গুড়ে আঠাল মাটি, এই অবস্থায় উনি এটাকে ফেলে দিয়েছেন আর কি। মীর শাহে আলম ইতিমধ্যে ব্যাপক আলোচিত একজন নেতা, রাজনৈতিক নেতা, যিনি ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী পর্যায়ে এসেছেন। তাকে আনার জন্য বগুড়ার 2 আসনে আমাদের কেতলি মার্কার মান্না ভাইকে, যাকে বলা হয়েছিল যে নমিনেশন দেওয়া হবে, সেই আপনারা সকলেই জানেন যে একসময়কার ছাত্রনেতা ভাইবার মান্নার নামে উনি বেশি পরিচিত, সেই মান্না ভাইকে নমিনেশন দিয়েছে, আবার দেয় নাই। আবার মান্না ভাই ব্যাংকে গিয়েছেন, দুনিয়ার সকল হেজিপেজি ঋণ খেলাপিদের ঋণ অ্যাডজাস্ট হয়ে নির্বাচনের যোগ্য হচ্ছে, বাট কোনো একটা কারণে মান্না ভাইকে শেষ পর্যন্ত আদালতের দরজায় গিয়ে এই দিক ওই দিক করে করে তারপরে তাকে নিতে হয়েছে। এবং অবভিয়াসলি মাহমুদুর রহমান মান্না উনি ওনার যোগ্যতা অনুযায়ী ভোট পেয়েছেন, 3,500 ভোট পেয়েছিলেন সম্ভবত, বা 4,000 পার হয় নাই আমার যতটুকু মনে পড়ে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে মীর শাহে আলম সাহেব যাতে আসেন, বিএনপি অন্যান্য বিভিন্ন জায়গায় বড় বড় ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে তার জোট সঙ্গীদেরকে স্পেস দিয়েছে, কিন্তু এখানে সামহাও শাহে আলম সাহেব এসেছেন, ভালো প্রতিমন্ত্রী হয়েছেন, আরো ভালো।
কিন্তু তিনি যে হারে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ভাই, এটা মোটেও ভালো না। তিনি যেভাবে ব্যবসা করছেন নিজের মন্ত্রণালয়ে, ইভেন যদি আমি খুব যুক্তির খাতিরে ধরি যে না উনি এটার মালিকানাতে নাই, এই কোম্পানিতে নাই, কিন্তু এটা মনে রাখতে হবে যে এই কোম্পানির মেজর শেয়ার হোল্ডার হচ্ছেন, মানে এটার মালিক হচ্ছেন ওনার স্ত্রী এবং ছেলেরা। সেক্ষেত্রে তার মন্ত্রণালয়ে কোনোভাবে নৈতিকভাবে যতই সততার সাথে করে থাকুন না কেন, তিনি মোটেও তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে এখানে ব্যবসা করতে দিতে পারেন না। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু দেখা যাচ্ছে এইসব কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের খেতা পড়ে তিনি কোটি কোটি টাকা, 20 কোটি 22 কোটি টাকার এক একটা ওয়ার্ক অর্ডার পাচ্ছে। 20 কোটি টাকার কথা মনে হওয়ার সাথে সাথে তারেক রহমানের পুরানো বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের কথা বলতে হচ্ছে। গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল, যেটাতে তার 7 বছরের কারাদণ্ড হয় এবং 20 কোটি টাকা জরিমানা হয়েছিল। সেটা একই ধরনের কাহিনী ছিল, কারণ উনি হচ্ছে 20 কোটি টাকা কমিশন নিয়েছিলেন। আদালত বলেছিল, মানে আদালত কমিশন বলে নাই, উনি বলছিলেন যে কনসালটেন্সি ফি নিয়েছিলেন। কি টঙ্গীতে একটা 80 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট হবে, এইটার কনসালটেন্ট হিসেবে গিয়াসউদ্দিন আল মামুন, যিনি মোটেও কোনোদিন মানে বিদ্যুৎ বানান নাই, বিদ্যুতের উপর তার কোনো লেখাপড়া নাই, তিনি 20 কোটি টাকা কনসালটেন্সি ফি নিয়েছিলেন। ভালো, এবং সেই 20 কোটি টাকার কনসালটেন্সি ফি উনি নিয়েছিলেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যে তিনি নিয়েছিলেন, নেওয়ার পরে এখানে শেষ নয়, সেখান থেকে তিনি 2টি ক্রেডিট কার্ড বানিয়ে একটি ক্রেডিট কার্ড তার বন্ধু তারেক রহমানকে দিয়েছিলেন, এবং তারেক রহমান সেটা থেকে প্রায় $50,000 উপরে, বাংলাদেশে দেখা 50-60 লাখ টাকা অলরেডি ক্রেডিট কার্ডে খরচ করে ফেলেছিলেন। এই ঘটনায় 111 সরকার এসে মামলা করে, এবং এটা ছিল মানি লন্ডারিং মামলা, মুদ্রা পাচারের মামলা, যেখানে গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের জেল এবং 20 কোটি টাকা জরিমানা হয়। তারেক রহমানকে সেই মামলায় বেকসুর খালাস দেওয়া হয়, কারণ যেহেতু এটা মানি লন্ডারিং ছিল, আদালত ভেবেছে বা আদালতের পর্যবেক্ষণ ছিল যে তারেক রহমান তো মানি লন্ডারিং করেন নাই, যা করেছে মামুন সাহেব নিয়ে গেছে সিঙ্গাপুরে। হ্যাঁ, তারেক রহমান তার বন্ধুর ক্রেডিট কার্ড ব্যবহার করেছে, বন্ধুকে দিতে পারে হয়তো, আমি জানি না, আদালত হতে ওভাবে ভেবেছেন। বাট সেখানে তারেক রহমানকে প্রথমে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। এবং অবভিয়াসলি আমাদের ডক্টর ইউনূস সরকার আসার পরে তো আপনি মনে করেন বোমা হামলা থেকে চুমা হামলা মানে সব আসামিকেই তো বেকসুর খালাস দেওয়া হয়েছিল। সুতরাং তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও তখন খালাসের তালিকায় এসেছেন এবং তিনি খালাস পেয়ে গেছেন। যাক, সেটা ভিন্ন আলাপ। মূল কথা হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুনের সাথে অন্যান্য যা সম্পর্ক থাকুক না থাকুক, একটা মামলা খুব সিরিয়াসলি আন্তর্জাতিকভাবেও কিন্তু খুব আলোড়ন তুলেছিল এই মামলাটা। কারণ হচ্ছে এটা দেশের ভিতরে না, সিঙ্গাপুরের সাথে জড়িত, এবং FBI এর এজেন্ট ডেবরা বাংলাদেশে এসে এটা সাক্ষী দিয়েছিলেন। তিনি একেবারে ক্রেডিট কার্ডের নাম্বার সহ দিয়েছিলেন। আমার যতটুকু মনে পড়ে, এই রিপোর্টটা আমি খুঁজে পেলে আপনাদের দেখাবো, মানে একেবারে কোন ক্রেডিট কার্ড তারেক রহমানের নামে কোনটা ছিল, কত টাকা ছিল, দেওয়া হয়েছিল। এই যে $50,000 তারেক রহমান সেখানে খরচ করেছিলেন বলে অভিযোগ করা হয়ে থাকে, এই মাত্র 50-60 লাখ টাকার কারণে তারেক রহমানের বিরুদ্ধে এই যে আন্তর্জাতিক একটা কি বলা যায়, তার ইমেজের উপরে যে আন্তর্জাতিক একটা নড়াচড়া হলো, এটা কি ইজ ইট ওর্থ ইট? মানে এই টাকার কারণে এতটুকু করা? যাই হোক, তখন একটা কথা ছিল, আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে যারা একটু বয়স্ক হয়ে, মানে একেবারে টিনেজার না, তাদের মনে আছে, আমরা ঢাকা শহরে একটা মজার কথা বলতাম। মানে তখন তারেক রহমানের তথাকথিত বন্ধু বান্ধবের জ্বালা বাই টেকা যায় না, হয়তো সারা জীবনে তারেক রহমানের তো সামনাসামনি দেখে নেই, সেই লোকও কিন্তু বিভিন্ন জায়গায় ফাপড় মারছে। আমি তারেক রহমানের বন্ধু পরশুদিন গিয়া গাজীপুরে এটা করে আসলাম, ওইখানে গেছিলাম, আমরা রিসোর্টে সারাদিন ছিলাম। তখন আমরা হাসাহাসি করতাম এবং একটা কথা বলতাম যে ঢাকা শহরে 3টা লোকের সাথে ধাক্কা খেলে একটা লোক হয় প্যাকেজ বানায়, আর একটা লোক হয় তারেক রহমানের বন্ধু। মানে এই পরিমাণ ছিল তখন। প্যাকেজ নাটকের খুব প্রচলন, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সবাই প্যাকেজ বানাচ্ছে। তো আমরা ভোরে কাগজে তখন কাজ করতাম এবং তখন আড্ডা মারে এবং গল্পের মধ্যে এটা বলতাম যে ঢাকা শহরে 3টা লোকের সাথে ধাক্কা খেলে একটা হচ্ছে প্যাকেজ বানায়, আর একটা হচ্ছে তারেক রহমানের বন্ধু। এই যে গোটা ব্যাপারটা তখন হয়েছিল, এটা তারেক রহমানকে এবং বিএনপিকে রাজনীতিতে সিরিয়াসভাবে ড্যামেজ করেছিল, সিরিয়াসভাবে ড্যামেজ করেছিল। আমরা দেখতে পাচ্ছি আজকে এই চ্যানেল 1-এর এই রিপোর্টের মাধ্যমে আবার তার পুরনো বন্ধু এবং তার তথাকথিত নতুন বন্ধু মিলে ওই ড্যামেজের পথে তারেক রহমান যাচ্ছেন, বিএনপি হাঁটতেছে। আমি জানি অনেকে বলবেন যে এটা প্রমাণিত নয়, মীর শাহ আলম তারেক রহমানের বন্ধু তোরে কেডা কইছে, সব মানলাম, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে রাজনীতিতে পারসেপশন একটা বড় জিনিস। জনগণ যেটা মনে করে থাকে সেটা একটা সিরিয়াস ব্যাপার। মীর শাহ আলম বিএনপির জন্য একটা বড় দায় হিসাবে চিহ্নিত হয়েছেন।
তিনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, হয়তো তিনি সেই লেভেলের জন্য একটা ভালো নেতা ছিলেন। প্রতিমন্ত্রী হিসাবে তিনি কতটুকু ভালো নেতা আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত তিনি যে ধরনের বিতর্কিত কথাবার্তা বলেন, বিতর্কিত আলোচনা করেন, এবং যেহেতু বাজারে তার নামে তারেক রহমানের ট্যাগ লাগানো আছে, এইটা বিএনপি এবং তারেক রহমানের জন্য খুবই বিপজ্জনক। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে যদি উনি শিশু সুলভ উল্টাপাল্টা কথা বলতেন, ইউনিয়ন উপজেলা নিজের নামে, বাপের নামে, বউয়ের নামে, শ্বশুরের নামে, শালার নামে, শালির নামে, তাল তো শাশুড়ি না, ও তাল তো শাশুড়ি বলে কিছু হয় না, যাই হোক, তাদের নামে নিতেন, সেটাও আমরা হাসাহাসি করে উড়িয়ে দিতে পারতাম। কিন্তু উনি নীতি নৈতিকতাকে একেবারে পরিষ্কারভাবে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা নীতি বহির্ভূত কাজ, এবং এটার দায়ভার তারেক রহমানকে নিতে হবে, যেহেতু এই লোক তারেক রহমানের বন্ধুভাবে পরিচিত। এবং এখানে যে এক ধরনের খেঁচাখেচি শুরু হয়ে গেছে, আমি প্রথমে বলেছিলাম, এটা আমরা গিয়াসউদ্দিন আল মামুনের টেলিভিশন চ্যানেল থেকে মীর শাহ আলমের বিরুদ্ধে রিপোর্ট করা দেখে বুঝতেছি, এবং চ্যানেল 1 বলছে যে তাদের এই রিপোর্টের পরে তারা ব্যাপক হারে সাইবার হামলার শিকার হয়েছে। কারা করেছেন, কে করেছেন আমরা সরাসরি বলতে পারি না, আন্দাজ করতে পারি। কারা লেলিয়ে দিতে পারেন চ্যানেল 1-এর বিরুদ্ধে, এর মানে হচ্ছে তারেক রহমানের এইসব সকল বন্ধু বান্ধব ক্ষমতার লড়াইতে জড়িয়ে পড়েছেন, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যকে কীভাবে নেবেন সেটাতে জড়িয়ে পড়েছেন। এবং তারেক রহমান যদি এখন সতর্ক না হন, আবারও তাকে হয়তো একবার গিয়াসউদ্দিন আল মামুনের জন্য তাকে দীর্ঘদিন পস্তাতে হয়েছে, তার নতুন যেসব বন্ধু বান্ধব গজিয়ে উঠবে তাদের অপরাধের দায়ভার নিয়ে ভবিষ্যতে অনেক অনেক পস্তাতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকুন, কথা হবে অন্য পর্বে অন্য কিছু নিয়ে।